আশিসের সাথে জয়িতার বিয়েটা প্রথম থেকেই মানতে পারেননি মল্লিকা দেবী। জয়িতার আচরণ ঠিক মধ্যবিত্ত বাড়ির বউদের মতো নয়। ইঞ্জিনিয়ারিং করা বউ সারাদিন ল্যাপটপে মুখ গুজে বসে থাকে, রান্নাঘরের দিকে ফিরেও তাকায় না। স্বামী শ্বশুর কী খাচ্ছে, কী পড়ছে, কোনো দিকেই খেয়াল নেই মেয়েটার। শেখাতে চাইলেও শিখতে চায় না। বলে, মা, আশিসকে একটু বড় হতে দাও। বিয়ে করে মায়ের কোল থেকে উড়ে এসে বইয়ের কোলে পড়বে নাকি? নিজেরটা নিজেই করে নেবে ও। তারপরে আশিসের দিকে তাকিয়ে বলবে, কি আশিস, বিয়ে করে বউ এনেছ নাকি গভর্নেস? আমি কিন্তু ওইসব প্রতিসেবায় নেই, তোমাকে আগেই বলেছিলাম। আশিস হাসতে হাসতে বলে, না না জয়ী, তুমি বসে বসে কোড লেখো, তোমাকে প্রতিসেবা করতে হবে না। মল্লিকা দেবী নিজের কপাল চাপড়ান এইসব দেখে। এ কি মেয়ে এসে জুটেছে তার সংসারে, এ যে একেবারে অলক্ষী। একে নাকি এবার ঘরের বউ বলে মানতে হবে। মল্লিকা দেবীর এটাই চিন্তা, তিনি চোখ বুঝলে এই সংসারের কি হবে? কে দেখে রাখবে এই সংসার? কে হাল ধরবে এই সংসারের? বউ নিজেটুকু করে বেরিয়ে যায় নিজের অফিসের জন্য, রাত্রে বাড়িও ঢুকবে অনেক রাত করে। রাত্রে বাড়ি ঢুকে শাশুড়ি তো হুকুম করে, মা বড্ড খেতে পেয়েছে, খেতে দাও না গো। মল্লিকা দেবী রাগে গজগজ করতে থাকেন। কোথায় বাড়ির বউ সবাইকে খেতে দেবে তা নয়, সে সেখানে আমাকে হুকুম করছে, কি আস্পর্ধা। স্বামী অমলবাবু আস্কারা দেন তার একমাত্র বৌমাকে। মল্লিকা দেবী যেদিকে শাসন করতে গেলে উনি বলেন, বকাঝকা করো না তো মলি, সদ্য বিয়ে হয়ে এসেছে জয়ী এই বাড়িতে, এটা তো ওর নিজেরই বাড়ি, আমরা তো নিজেরই বাবা মা। তা নিয়ে যাবার পরে ওই তো আমাদের মেয়ে এখন, যখন করার হবে তখন দেখো ঠিক হাল ধরে নেবে জয়ী। স্বামীর কথার উপর কথা বলার সাহস নেই মল্লিকা দেবীর। তানি মানে তানিয়ার বিয়ের পরে মেয়ে পাগল অমলবাবু একটু একাই হয়ে গিয়েছিলেন। তানি বোম্বেতে গিয়ে বিশাল চাকরি করার পরে স্ট্যাটাসে হারিয়ে গেল। সেখানে গিয়ে সৌমেনের হোটেলেই জব পেয়ে গেল সৌমেনের রেফারেন্সে। সৌমেন বোম্বের এক পাঁচতারা হোটেলের শেফ। তারপরে বেশ কিছু বছরের মধ্যে মুম্বাইতে একটা ছোট্ট ধাবা খুলে বসল সৌমেন। সেই ধাবার মালকিন করে দিল তানিয়াকে। তানিয়া বাবের বাড়িকে ভুলে গেল। শুধু যে বাবা মাকেই ভুলে গেল তাই নয়, শ্বশুর শাশুড়িরও সেভাবে কোনো খবর রাখে না। সৌমেনের বাবা দীপঙ্করবাবু অমলবাবুর অনেক দিনের পুরনো বন্ধু। বন্ধুর কাছ থেকেই জানতে পারেন অমলবাবু সৌমেন ও তানিয়া তাদের দুই ছেলেকে নিয়ে নিজেদের জীবনে ভালোই মেতে আছে। মাঝখানে দীপঙ্করবাবুর একবার মাইল্ড হার্ট অ্যাটাক হয়। তখন সৌমেন কলকাতাতে এলেও তানিয়া আসেনি, কারণ তার ধাবা সে কদিন বন্ধ থাকবে, সেটা তানিয়া চায়নি। তাছাড়া ছেলেদের স্কুলও বন্ধ করা যাবে না। মেয়ের আচরণে খুব লজ্জাবোধ করেছিলেন অমলবাবু। মেয়েকে ফোন করে বলেছিলেন, বাবা মায়ের খোঁজ নিস না, ভালো কথা, ভাই আছে, তাই সব দায় ভাইয়ের ওপর দিয়েই নিশ্চিন্তে আছিস। কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতিও কি তোর কোনো দায়িত্ব নেই মা? তোকে কি এই শিক্ষা দিয়েছি আমরা? বিপদে আপদেও মানুষগুলোর পাশে এসে দাঁড়ালি না একবার? এই কেমন উন্নতি শিখরে পৌঁছে গেলি রে মা? তানিয়া বাবার প্রশ্নের জবাবে বলেছিল, এত ইমোশনাল হয়েও না তো বাবা, সৌমেন তো গেছে, আর চিকিৎসা তো আমরা করব না, করবেন ডাক্তার। তাছাড়া বাড়িতে দিনে রাতে দুটো আয়ের ব্যবস্থা করে রাখা আছে, এতেই হবে। তুমি জানো এর জন্য সৌমেনের মাসে 15,000 টাকা বেশি খরচা হচ্ছে। অমলবাবু রাগ করে বলেছিলেন, দীপঙ্করের অত অভাব আসেনি তানি যে তোদের কাছে হাত পাতবে। তুই বোধহয় ভুলে যাচ্ছিস, দীপঙ্কর তো শ্বশুর হওয়ার অনেক আগে থেকেই আমার বন্ধু আছে। ওই বাড়ির সবটুকুই আমি জানি, দুজনের জন্য তো চোখে দেখা দেখে যেতে পারতিস। তা নিয়ে তর্কে জড়ায়নি বাবার সাথে। বাবার এথিস যে তার সাথে মিলবে না সেটা তার জানা আছে। অমলবাবু আশিসের বিয়ের সময় সাবধান করে দিয়েছিলেন স্ত্রীকে, ছেলের বউকে কোনো রকম শাসন করবে না মল্লি। নিজেদের মেয়েকে যখন মানুষ করতে পারিনি, তখন অন্যের মেয়েকেও সংসার করা নিয়ে কিছুই বলবে না। আমাদের সাথে একটু হেসে কথা বললে, একটু ভালো ব্যবহার করলেই আমরা খুশি, এর বেশি আমাদের কিচ্ছু দরকার নেই। তাই জুইকে খুব একটা কিছু বলতে পারেন না মল্লিকা দেবী। তানিকে নিয়ে অমলবাবু যে কিসের এত সমস্যা সেটাই বুঝতে পারেন না মল্লিকা দেবী। বাবা মা শ্বশুর শাশুড়িকে না দেখলেও নিজের সংসারটা তো একাই সামলায় তানি। তার উপরে আবার ধাবাটাও দেখতে হয় ওকে একাই। এত কিছু করার পর কি করে যে সবার খোঁজ খবর রাখবে সেটাই তো বুঝতে পারেন না মল্লিকা দেবী। তানি শাশুড়ির প্রতি কোনো দায়িত্ব না করলেও অন্তত অফিস থেকে ফিরে এসে শাশুড়িকে তো হুকুম করে না, মা খেতে দাও, খুব খিদে পেয়েছে। কিন্তু একথা অমলবাবুকে কে বোঝায়? তিনি তো ছেলে বউ অন্ত প্রাণ। ছুটির দিনে মাঝে মধ্যে ছেলে আর ছেলে বউয়ের সাথে সিনেমা দেখতে যাচ্ছেন, রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, আবার নিজের বন্ধুবান্ধবের বাড়িতেও বেড়াতে নিয়ে যাচ্ছেন নিজের বৌমাকে। মল্লিকা দেবীকেও যেতে বলে জয়ী, কিন্তু মল্লিকা দেবী নিজেই যান না। জয়ীর ওইসব পোশাক আশাক মোটেও ভালো লাগে না ওনার। কখনো জিন্স, কখনো লং স্কার্ট, কখনো মেঘলা, যখন যেটা মনে ধরে সেটাই পরে বেরিয়ে যাবে। চুড়িদার যাও বা মাঝে সাঝে পরে, শাড়ি পরার তো নামও নেবে না। কিন্তু কিছুই বলা যাবে না তাকে, তাহলেই আবার স্বামীর গোমরা মুখ দেখতে হবে মল্লিকা দেবীকে।
কিন্তু জয়ীর একটা গুণ আছে। মল্লিকা দেবী যতই ওনাদের সাথে না বেরোন, রেস্টুরেন্টে গিয়ে ওরা যা যা খায় তার সবকিছু শাশুড়ির জন্য পার্সেল করে নিয়ে আসে। মেয়েটা যে মনের দিক থেকে খারাপ তা নয়, তবে ঘরের বৌমা হওয়ার উপযুক্ত নয়। আশিস মায়ের না বলা কথাগুলো হয়তো বুঝতে পারে, তাই মাঝে মধ্যে মায়ের কাছে এসে বলে, একটু সময় দাও মা জয়ীকে। জয়ী মেয়ে হিসেবে খারাপ নয়, ও ভাবতেই চায় না এইটাও শ্বশুর বাড়ি, তোমরাও শ্বশুর শাশুড়ি। ভাবতে পারে না বলেই নিজের বাবা মায়ের কাছে যা যা করতো তোমাদের কাছে এসেও সেগুলোই করে। বোঝালেও বুঝতে চায় না একদম। আমার মনে হয় একটু সময় দিলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও আসবে ওর। মল্লিকা দেবী চুপ করে থাকেন। কী বা বলার আছে তার? ছেলের সুখের জন্য এইটুকু তাকে সহ্য করতেই হবে। এইভাবেই প্রায় 1 বছর কাটতে চলল। স্বামী আশিস আর জয়িতার প্রথম বিবাহবার্ষিকী। অমলবাবু ছেলে আর ছেলের বউকে একদিন নিজের ঘরে ডেকে বললেন, তোদের প্রথম বিবাহবার্ষিকীতে তোরা বাইরে গিয়ে কোথাও ঘুরে আয়, দুদিনের জন্য হলেও। এইসব লোকজন নিমন্ত্রণ করে খাইয়ে দাইয়ে নিজেদের স্পেশালিটা মাটি করিস না। জুই লাফিয়ে উঠল। গ্রেট আইডিয়া বাবা, দারুণ যুক্তি দিয়েছ। তাহলে আমরা বাইরে কোথাও বেড়াতে যাব, দারুণ মজা হবে। তারপরে বরের উদ্দেশ্যে বলল, আচ্ছা আশিস, কোথায় যাওয়া যায় বলো তো? এত তাড়াতাড়ি তো ছুটিও পাওয়া যাবে না। তাহলে গোয়া যাবে? 3-4 দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই হয়ে যাবে। তুমি আর মাও চলো বাবা। আমি আমার বাবা মাকেও বলছি সঙ্গে যেতে। অমলবাবু ধমক দিয়ে বললেন, থামো জয়ী, সেখানে হানিমুনে যাচ্ছ তোমরা, আমরা সাথে গিয়ে কী করব? বরং এখন তোমরা দুজনেই ঘুরে এসো। আমাদের চার বুড়ো বুড়িকে অন্য কোনো সময় পাঠিও। অমলবাবুর কথা মতো গোয়া ট্যুর প্ল্যান করা হলো। প্লেনের টিকিট, হোটেল সব কনফার্মও করা হলো। ওরা গোয়ার উদ্দেশ্যে বেরোবে ঠিক তার দুদিন আগে মল্লিকা দেবীর ব্রেন স্ট্রোক হলো রাত্রে। হঠাৎ করেই খাবার টেবিলে খেতে বসে অজ্ঞান হয়ে গেলেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই বাদিকটা প্যারালাইজড হয়ে গেল তার। নার্সিংহোমের আইসিইউতে 3-15, তারপর জেনারেল বেডে আরও দিন 5 থেকে বাড়ি ফিরলেন মল্লিকা। প্রায় 10 দিন কোনো জ্ঞান ছিল না তার। জ্ঞান ফিরে আসার পরে সবসময়ের জন্য যাকে চোখের সামনে ঘুরঘুর করতে দেখেছেন মল্লিকা, সে হলো তার বৌমা। জেনারেল বেডে দেওয়ার পরে নার্স থাকার পরেও শাশুড়ির সবটুকু একা হাতে করেছে জয়ী। দিনের প্রতিটা ক্ষণে মল্লিকা দেবীর মনে হয়েছে তিনি যেন তার ছোটবেলায় ফিরে গেছেন, যেন আবার মায়ের আঁচলে ছোঁয়া পেয়েছেন এই বুড়ো বয়সে। বাড়ি ফিরে এসেও দেখছেন একা হাতে সব সামলাচ্ছে জয়ী। আশিস সাহায্য যে করে না তা নয়, কিন্তু যে মেয়ে কুটো কেটে দুটো করতো না, নিজের খাবারও বেড়ে খেত না, সেই আজ একা হাতে খেতে দিচ্ছে, নিজে খাচ্ছে, আবার পঙ্গু শাশুড়িকে খাইয়েও দিচ্ছে। একদিন স্বামীর কাছে অতি কষ্টে জিজ্ঞেস করেছিলেন মল্লিকা দেবী, বাবু অফিস যাচ্ছে, জয়ীকে তো অফিসে যেতে দেখছি না, বাড়িতেও কাজে বসতে দেখছি না, ও কাজ করে কখন? অমলবাবু স্ত্রীর মাথায় হাত রেখে বলেছিলেন, এই যে তোমার বৌমা গোমালি, অফিসে ছুটি চেয়ে বলেছিল, আমার মা অসুস্থ, তাই বেশ কিছু দিনে ছুটি চাই। ওর সিনিয়র বলেছিল, শাশুড়ির অসুস্থতার জন্য যদি এবার সব এমপ্লয়িকে ছুটি দিতে হয় তাহলে তো কোম্পানি লাটে উঠে যাবে, ছুটি দেওয়া যাবে না। জুই আর কোনো কথা না বলে নিজের রেজিগনেশনটা মিল করে পাঠিয়ে দিয়েছিল। আমি তোমার ছেলে দুজনেই বাধা দিয়েছিলাম। জুই বলেছিল, চাকরি ছেড়ে দিলে আবার চাকরি পাবো বাবা, কিন্তু মা চলে গেলে আর মা ফিরে পাবো কি? কিন্তু শেষে আর চাকরিটা যায়নি জয়ীত। ওদের এইচআর নিজে ফোন করে বলেছেন জয়ীকে, তোমার যে কদিন ইচ্ছে ছুটি নাও, যদি সম্ভব হয় মাঝে সাঝে একটু হেল্প করে দিও। আর তোমার রেজিগনেশন আমি অ্যাকসেপ্ট করিনি, ছুটির পরে আবার কাজে জয়েন করবে তুমি। তোমার মতো এফিসিয়েন্ট এমপ্লয়ি ছাড়া এই কোম্পানি চলতে পারে নাকি? সামনে সব কথা মন দিয়ে শুনছিলেন মল্লিকা দেবী। নিজের পেটের মেয়ে এখনও কলকাতাতে এসে পৌঁছাতে পারেনি, বলেছে আরও দিন 10 বাদে আসবে। আর পরের মেয়েটা এইভাবে নিজের কেরিয়ার, লাইফ, আনন্দ সব কিছু এক কথায় বিসর্জন দিয়ে দিল তার জন্যে। আর এই মেয়েকেই তার মনে হচ্ছিল যে এই মেয়ে তার সংসারের জন্য উপযুক্ত নয়। কত বড় মূর্খ ছিলেন তিনি, ভাবতেই রাগ হলো নিজের উপরে। রাত্রিবেলায় শাশুড়িকে খেতে দেওয়ার জন্য খাবার নিয়ে আসলো জয়ী। অমলবাবুকে বলল, মাকে খাইয়ে দিয়ে তারপরে তোমাদের খেতে দিচ্ছি বাবা। মল্লিকা দেবীর চোখে জল। স্বামীর উদ্দেশ্যে ইশারা করলেন তিনি। অমলবাবু এগিয়ে যেতে ধীরে ধীরে কিছু বলার চেষ্টা করলেন স্বামীকে। অমলবাবু উঠে গিয়ে চাবির কচিটা নিয়ে এসে স্ত্রীর হাতে দিলেন। মল্লিকা দেবী চাবির কচিটা নিয়ে জয়ীর হাতে দিয়ে বললেন, মাকে হারিয়েছি অনেক বছর আগে। এত ছোট বয়সে মা চলে গিয়েছিল যে মায়ের চেহারাটা ভালো করে আজ মনেও পড়ে না। তুই আবার মা হয়ে ফিরে এলি আমার জীবনে, তুই আমার মা জয়ী। তাই মেয়ের কাছ থেকে এইটুকু নিয়ে মেয়ে জীবন ধন্য করে দে মা। অনেক না পাওয়ার বেদনা অভুক্ত হয়ে মনের মধ্যে জমেছিল। তোর ভালোবাসার ছোঁয়ায় সব চোখের জলে আজ ব্যক্ত হয়ে যাচ্ছে। আমায় ক্ষমা করে দে জয়ী, তোকে চিনতে পারিনি আমি, তোর মন পড়তে পারিনি আমি, এ আমার দুর্ভাগ্য। আজ আমায় আমার মাকে ফেরত পেতে দে মা।
জয় জড়িয়ে ধরে তার শাশুড়ি মাকে। দুজনের চোখেই তখন অশ্রুধারা। আর সেই অশ্রুধারা দিয়েই অমূল্যবাবু সংসারে নতুন করে মাতৃবরণ হলো, যার আরেক রূপের নাম পুত্রবধূ।